সমুদ্রের পাড়ে ঘুরতে আসলাম। সমুদ্রের পাড়ে সামুদ্রিক কুকুর দেখতে পেলাম। ये सब क्या देखना पड़ रहा है। না গাইস, আজকের ব্লগটা মোটেও ফানি ব্লগ করবো না। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার কুয়াকাটা ঘুরে আসার এক্সপিরিয়েন্স। কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি দেখলাম সবই আজকের ভিডিওতে শেয়ার করবো। তবে একটা কথা প্রথমেই বলে দেই, আমার মূলত প্রথম দিকে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, তাই আমি অনেক স্থানের ক্লিপ নেইনি। যতটুকু ক্লিপ নিয়েছি ততটুকু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা 3 বন্ধু মিলে একটা হেলিকপ্টার ভাড়া করি, আর সেই হেলিকপ্টারে করে এসে সোজা আমরা কুয়াকাটার বঙ্গোপসাগরে ল্যান্ড করি। अरे खतरनाक लोग हैं। না গাইস, আসলে এমনটা কিছুই হয়নি, কারণ हम लोगों ने गरीबी देखी है। তাই আমরা 3 বন্ধু মিলে একটি বাস ভাড়া করে সেটা করে কুয়াকাটা যাই। তো ফাইনালি আমরা কুয়াকাটা চলে এসেছি, আর এটা হচ্ছে কুয়াকাটা এসে প্রথমবার সমুদ্র দেখার মুহূর্তটা। দূর থেকে সমুদ্র দেখি আমার সমুদ্রের খুব কাছে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমরা খুব দূর থেকে জার্নি করে এসেছি, তাই আগে একটি হোটেল ভাড়া করে সেখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করে সোজা আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে আসার সাথে সাথে যেন আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। এই নিয়ে আমি দ্বিতীয়বারের মতো কুয়াকাটা এসেছি, তবে প্রথমবার আমি কোনো এনজয় করতে পারিনি যতটা এনজয় এবার করেছি। এদিকে আমার বন্ধু সমুদ্রের ভিতরে একটি কুকুর দেখে আমাদের অন্য ফ্রেন্ডদের পচাতে শুরু করলো, যারা কিনা ট্যুরে আসার প্ল্যান করে ক্যান্সেল করে দিয়েছে। সমুদ্রের পারে হাঁটাহাঁটি করতে করতে আমরা বিভিন্ন সামুদ্রিক জীব খুঁজে পাই। এটা হচ্ছে একটি সামুদ্রিক কাঁকড়া। এটা সমুদ্রের পারে পারে হাঁটতেছিল। আমরা এটাকে একটু ভালোভাবে দেখার জন্য হাতে তুলে নিয়েছিলাম। দেখা শেষে এটাকে আবার ছেড়ে দেই। এর কিছুক্ষণ পরে আমরা একটা সামুদ্রিক মাছ খুঁজে পাই। মাছটির নাম আমার জানা নেই, তবে মাছটি আমি ইন্টারনেটে অনেক দেখেছি, আর আজ বাস্তবে দেখলাম। এই মাছটি এমনিতে সাধারণ অবস্থায় থাকে, তবে আশেপাশে কোনো বিপদ অনুভব করলে মাছটি এভাবে ফুলে ওঠে। তো মাছটিকে ভালোভাবে দেখার পরে এই মাছটিকে আমরা সমুদ্রে ছেড়ে দেই। এরপরে আমরা সমুদ্রের পারে নিজেদের কিছু ভিডিও এবং ফটো শুট করি। আর আজকের সমুদ্রের পারে ওয়েদারটা ছিল অসাধারণ, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপরে দেখলাম এখানে কিছু স্থানীয় জেলেরা সমুদ্রে নেমে মাছ ধরতেছে। আমি এমনিতে মাছ ধরতে পছন্দ করি না, তবে তাদের এভাবে মাছ ধরতে দেখে আমারও মন চাচ্ছিল তাদের সাথে গিয়ে মাছ ধরি। তারপরে সন্ধ্যা টাইমে সমুদ্রের পাশে বসে দোলনা খেতে খেতে সমুদ্র উপভোগ করতেছিলাম, তবে আকাশ মেঘলা হওয়ায় আমরা সূর্য অস্ত দেখতে পারিনি। এরপরে আমরা কুয়াকাটা 0 পয়েন্টে আবার ব্যাক করি, আর এখানে এসে দেখতে পেলাম সবাই পাঞ্চিং বক্সে পাঞ্চ করে নিজেদের শক্তি পরীক্ষা করতেছে। সেটা দেখে আমার শক্তি পরীক্ষা করতে মন চাইলো, তাই আমিও আমার শক্তি পরীক্ষা করার জন্য পাঞ্চিং বক্সে পাঞ্চ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তারপরে আমি আমার সব শক্তি দিয়ে একটি পাঞ্চ করলাম, আর আমি পাঞ্চ করার পর যে স্কোর হয়েছে সেই স্কোর আমি আপনাদেরকে দেখাতে পারবো না, দেখালে আবার আপনারা মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তারপরে পাশেই দেখলাম একটি দোকানে একটু ভিন্নভাবে চা বানানো হচ্ছে। এটাকে বলে মটকা চা। এটা মূলত মাটির ছোট ছোট মটকাকে আগুনে পুড়িয়ে অনেক মাত্রায় গরম করে তারপরে চার ভিতর চুবানো হয়। এভাবে কয়েকবার চুবালেই চা ফুটতে শুরু করে। এমন ইউনিক স্টাইলে চা বানানো দেখে না খেয়ে আর থাকতে পারলাম না। তারপর এক কাপ চা নিয়ে চা খেতে খেতে সমুদ্র উপভোগ করতে শুরু করলাম, আর এই মুহূর্তটা আমি কখনো বলে প্রকাশ করতে পারবো না। তো সারা রাত ঘুমানোর পরে সকাল সকাল চলে এসেছি আমরা সমুদ্রে গোসল করার জন্য। সমুদ্রের পাড়ে এসে দেখলাম এখানে প্রচুর পরিমাণে ভিড়, মাঝে মাঝে নাকি এখানে এর থেকেও বেশি ভিড় হয়। আর এত হাজার হাজার ভিড়ের মাঝে আমার বন্ধু তার এক্স কে খুঁজে পেলো। তারপরে আমরা সমুদ্রের মাছ থেকে ঘুরে আসার জন্য 3 বন্ধু স্প্রিং বোটে উঠলাম, কিন্তু আমার এই বন্ধু স্প্রিং বোটে করে সমুদ্রের মাঝখানে যেতে খুব ভয় পাচ্ছিল, তাই সে বারবার নেমে যেতে চাচ্ছিল, আর আমরা খুব কষ্ট করে ওকে ধরে রাখি। কিন্তু স্প্রিং বোট যখন বিচ থেকে কিছুটা দূরে আসলো, আমার বন্ধুর ভয় সব দূর হয়ে গেল। এখন তার এত সাহস যে সে তার গায়ের লাইফ জ্যাকেটটাও খুলে ফেলেছে। আমরা সবাই এই ফার্স্ট টাইম স্প্রিং বোটে করে সমুদ্রে ঘুরতেছি, আর আমরা তিনজনই এটাকে খুব এনজয় করেছি। আমার অন্য বন্ধু তো স্প্রিং বোটের সামনে দাঁড়িয়ে টাইটানিকের ফিল নিতে শুরু করেছে। এখন শুধু এটা ডুবে না গেলে হয়। স্প্রিং বোটে করে সমুদ্রের মাঝে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কাছে অসাধারণ লেগেছে, তবে স্প্রিং বোটের ভাড়াটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে। তারপরে আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করলাম, কিন্তু সমুদ্রে তখন এত পরিমাণ ঢেউ ছিল যে ঢেউয়ের জন্য আমরা হাঁটতেই পারতেছিলাম না। ঢেউ এসে আমাদের পায়ে জোরে জোরে ধাক্কা মারতেছিল। সমুদ্রে এসে চেয়ারে বসে ভিডিও না করলে কি হয়, তাই একটি চেয়ার নিয়ে আমিও সমুদ্রের মাঝখানে বসে ভিডিও বানাতে শুরু করলাম, কিন্তু সমুদ্র এত উত্তাল ছিল যে ঢেউ এসে আমার চেয়ার বাঁকা বানিয়ে ফেলেছে। তারপর আমি আবার ট্রাই করলাম, এবার কোনোভাবে একটি ভিডিও করলাম, তবে একটু পরে একটু জোরে ঢেউ এসে আমাকে অনেক জোরে ধাক্কা দেয়। আমি একটুর জন্য উল্টে পড়ে যাইনি। তারপর আমি সমুদ্রের মাঝে চেয়ারে বসে সুন্দর একটি ভিডিও বানাতে শুরু করলাম, কিন্তু হঠাৎ কিছু মুরব্বী আমার ভিডিওর ফ্রেমের ভিতরে চলে আসলো, যার কারণে আমার ভিডিওটা নষ্ট হয়ে যায়। তারপর আমি কিছুটা দূরে গিয়ে আবার সেরকম একটা সুন্দর ভিডিও করতে শুরু করলাম, আর এবার খুব সুন্দরভাবে ভিডিওটা করতে পারলাম। তারপর অনেকক্ষণ গোসল করে হোটেলে চলে গেলাম। তারপর আমরা 3 বন্ধু বিকেলে একটু ঘোরাঘুরির জন্য বের হলাম। আমরা 3 বন্ধু মিলে ঠিক করলাম আমরা আজ বিকেলে যাবো পশ্চিম দিকে, আর কাল সকালবেলা যাবো পূর্ব দিকে, আর পশ্চিম দিকে তো সূর্যাস্ত যায়, তাই আমরা পশ্চিম দিকেই রওনা হলাম। তারপরে প্রথমে আমরা চলে আসলাম লেবু বনে, কিন্তু আমরা এখানে নামিনি। আমরা প্ল্যান করেছিলাম প্রথমে একদম শেষ মাথায় যাবো, তারপর আসার সময় প্রত্যেকটা প্লেস দেখতে দেখতে আসবো। তারপর আসলাম দোলনা পয়ে, এখানে আমরা পরে আসবো, তাই আমরা আরো সামনে গেলাম। ফাইনালি আমরা একদম শেষ মাথায় চলে এসেছি, আর এই জায়গাটা এসে আমি সম্পূর্ণ মরুভূমির এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। চারদিকে শুধু শুকনো বালি আর বালি, তারপর পাশেই আবার ঝাউবন, আর এর একটু সামনে এখানে একটি নদীর মোহনা রয়েছে, আর সেই নদীর উপরে নাকি সুন্দরবন। আর এখানে এসে আমরা সুন্দরবনের এক কোণা দেখলাম, আর সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর, তবে এখান থেকে সূর্যাস্ত ভালোভাবে দেখা যায় না, তাই আমরা এখান থেকে আবার ব্যাক করলাম। এরপর আমরা আসলাম দোলনা পয়েন্টে। দোলনা পয়েন্টে এসে আমার এক বন্ধু হঠাৎ করে মানুষ থেকে বাদর হয়ে গেল।
আর দোলনা পয়েন্টে আমরা বেশিরভাগ ছবি তুলেছি, তাই এখানে বেশি একটা ভিডিও করা হয়নি। আর এরপর আমরা চলে আসলাম লেবু বনে। লেবু বনে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আমরা মূলত চেয়েছিলাম দোলনা পয়েন্টে দোলনায় বসে বসে সূর্যাস্ত দেখতে, কিন্তু আজও কোথা থেকে জানি হঠাৎ করে মেঘ চলে আসলো, তাই আজও আমরা সূর্যাস্ত দেখতে পারিনি। আর লেবু বনে এসে আমরা বেশিরভাগ ছবি তুলেছি। তারপর আমরা আসলাম ছোট একটা শুটকির বাজারে, এটা লেবু বনের একদম পাশেই। এখানে এসে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই আর ভিডিও করতে পারিনি। তো আজ কুয়াকাটা আমাদের তৃতীয় দিন, আর আজ আমরা একদম ভোরে ঘুরতে বের হয়েছি কুয়াকাটার পশ্চিম দিকে। এখন আমরা মূলত যাচ্ছিলাম সূর্য উদয় দেখতে, আর এখন সময়টা ছিল ভোর 5টা। আমাদের আশেপাশে আরো অনেকেই যাচ্ছিল সূর্য উদয় দেখার জন্য পূর্ব দিকে। আর এত সকাল সকাল আবছা আলোতে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ানোর মুহূর্তটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর এখানে বিচে সমুদ্রের নোনা পানির জন্য কিছু গাছ মরে পড়ে আছে, যেগুলো দেখলে জায়গাটা একটু হরর ভাইব আসে। যাই হোক, আজকেও আমাদের ভাগ্য খারাপ হওয়ার কারণে আকাশে মেঘ থাকায় আমরা সূর্য উদয় দেখতে পারিনি। আমাদের মতো হাজার হাজার লোক এসেছিল সূর্য উদয় দেখতে, কিন্তু কারোরই আর সূর্য উদয় দেখা হলো না। তারপর আমরা গেলাম লাল কাঁকড়ার চর, লাল কাঁকড়া দেখতে। আর আমরা যখন গিয়েছিলাম তখন আশেপাশে অন্য কোনো টুরিস্ট ছিল না, তাই বিচ ছিল পুরো নীরব। আর সেই জন্য আমরা প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পেয়েছি। তবে আমার বিপরীত দিক থেকে সূর্যের আলো আসার কারণে কাঁকড়াগুলো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে আমরা এখানে খালি চোখে প্রচুর পরিমাণে কাঁকড়া দেখেছি। আর ভিডিও করার জন্য কাঁকড়ার পাশে গেলেই কাঁকড়াগুলো গর্তে ঢুকে যায়, তাই ভিডিওতে বেশি একটা দেখানো সম্ভব হয়নি। এরপর আমরা সারি সারি ঝাউবনের পার ধরে ধরে চলে গেলাম মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ডের প্রচুর নাম শুনেছিলাম জায়গাটা অনেক সুন্দর, তাই আজকে একটু বাস্তবে দেখতে আসলাম। আর এই জায়গাটায় এসে আমার নিজের ওপিনিয়ন হলো জায়গাটা আসলেই অনেক সুন্দর। জায়গাটা এতই সুন্দর যে আমি সবচেয়ে বেশি পিক তুলেছি এই জায়গায়, আর সেই জন্য এই জায়গাটা বেশি একটা ভিডিও করা হয়নি। তারপর আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক করার সময় আমরা শত শত লাল কাঁকড়া দেখতে পাই। তারপর আমরা চলে আসি কুয়াকাটা বৌদ্ধ মন্দিরে। এই স্থান সম্পর্কে আমার বেশি একটা ধারণা নেই, আর এর ইতিহাস আমার জানা নেই, তাই এখানে আমি যেটা যেটা দেখেছি আপনাদেরও সেটা সেটা দেখাচ্ছি। বৌদ্ধ মন্দিরটার পাশে একটি বাজার রয়েছে, যেখানে নানান ধরনের জিনিসপত্র বেচা কিনা হয়। আর এখানে নাকি রাখাইনদের নিজের হাতে কাপড় বানানো বিক্রি করা হয়। তারপর বাজারের ঠিক মাঝখানে আমরা দেখতে পেলাম বড় বড় কিছু মেশিন, আর এই মেশিন এর মাধ্যমে রাখাইনরা এখানে বসে কাপড় তৈরি করে। এইরকমের মেশিন আমি আগে কখনো দেখিনি, আর এই প্রথমবার দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি চেয়েছিলাম কিভাবে কাপড় বানায় সেটা দেখার জন্য, তবে জানতে পারলাম যে এখানে নাকি সবসময় কাপড় বানানো হয় না। আর এখন কাপড় বানানো দেখার জন্য আমাদের অনেক দূরে যেতে হতো, তবে আমাদের বেশি সময় ছিল না, তাই আমরা সেখান থেকে চলে আসলাম। আর তারপরে আমরা আবার বিচের পাড়ে চলে আসলাম, তবে এবার আর বিচের পাড়ে ঘোরাঘুরি করার জন্য আসিনি। এবার এসেছি কুয়াকাটাকে বিদায় জানানোর জন্য। শেষবারের মতো সমুদ্রকে দেখে সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা চলে যাই আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম লং ব্লগ, তাই হয়তো আমি ভালোভাবে সবকিছু উপস্থাপন করতে পারিনি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স দেখান, তাহলে সামনে আর ভালো করে ব্লগ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়।